ব্যস্তময় সকাল দিয়েই শুরু করলাম আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে। এই তো সকাল সকাল তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকো তোমরা। তো সকালে উঠে দেখো নিজে হালকা পাতলা ফ্রেশ হয়ে তারপরে রান্নাঘরে চলে আসছিলাম। আর রান্নাঘরে এসে আগে সকালের খাবারের জন্য রুটি করে রাখছি, হয়তো তোমরা দেখলামই। আমি কিন্তু কুলার মধ্যে আর কি রুটিগুলো রেখে দিছি বানিয়ে বানিয়ে। আর এদিকে দেখো দুপুরের রান্নার জন্য আর কি দুপুরের খাবারের জন্য আমি সবজিগুলো সব কেটে নিছি। আর আপুরা বিশ্বাস করো আজকে আমার কাছে কিচ্ছু নাই, মানে মাছ মাংস কিছুই নাই ফ্রিজে। তো মাঝে মধ্যে কিন্তু আমার সাথে এটা হয়, মানে ফ্রিজে কিছুই থাকে না, তো তারপরে যা যা থাকে ওটা দিয়েই আর কি দিনটা চালিয়ে দেই। তো আজকেও ওইরকম একটাই দিন, তো আজকেও আমার ফ্রিজে কিছুই নাই। তারপরে খুঁজে খুঁজে দেখি একটা বাটির মধ্যে 6-7টা আর কি মাছ হবে, ছোট মাছ। তো ভাবলাম এই মাছটাই কিছু একটা করি আর সাথে আর একটা কিছু করে নেই। তো তারপরে দেখলাম সবজির ইয়াটাতে দেখলাম কয়েকটা মানে শাক আছে, মূলার শাক। তো দেখো কালকে তোমাদের দাদাভাই না টমেটো আর এই যে লেসরা বলে, এগুলো আমরা লেসরা বলি, জানি না তোমরা কি বলো। তো ওগুলা কেটে নিছি আর ওই মাছগুলা দিয়ে এই সবজিটা রান্না করব, সাথে একটা আলু কেটে দিলাম। পরে ভাবলাম যে সবজিটা তো মানে টমেটোগুলো যখন গলে যাবে তখন কিন্তু সবজিটা একদমই অল্প হয়ে যাবে, তো তার জন্য আবার একটা আলু কেটে দিলাম। আর ওদিকে দেখো ছেলেকে কিন্তু পড়তে বসিয়ে দিছি, কারণ ছেলের তো এক্সাম স্টার্ট হয়ে গেছে। তো আজকে কিন্তু ছেলের এক্সাম নাই, বাড়িতেই থাকবে, তার জন্য ওকে পড়তে বসিয়ে দিয়ে এদিকে আমি দেখো রান্নাবান্নাগুলো করতেছি। আর তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে কিন্তু এখন পর্যন্ত ঘুম থেকে ওঠে নাই। তারা অনেক মানে দেরি করে ঘুম থেকে উঠতেছে, প্রায় 4-5 দিন থেকে। মানে রাতে ঘুমাইতে ঘুমাইতে না কেন জানি না অনেক রাত হয়ে যায়, প্রায় 11:30-12টা বেজে যায়। তো এমনিতে তো রাতেই ঘুমাই আমরা, কিন্তু আমার মেয়ে কিন্তু সকালে ঘুমায়, 10টা-10:30টার দিকে ঘুমায়। তো কয়দিন থেকে আমার মেয়েকেও না আমি আর কি সকাল সকাল ঘুম পাড়াইতে পারতেছি না, মানে সবাই মিলে বসে থাকি, গল্প টল্প করা হয়। আর ছেলেকে পড়াইতে পড়াইতে ধরো 11টা বেজে যায়, একটা অবস্থা। তো ওইদিকে ঘুমাইতে ঘুমাইতে 11:30টা বাজে, আর সকালে না আমার তো উঠতে ইচ্ছা করে না, তারপরে উঠতে হয় আমাকে। তো সাথে ছেলেকেও একটু ডেকে নিই একটু পরেই আর কি। আর ওদিকে তোমাদের দাদা ভাই আর মেয়ে দেখো সুন্দর ঘুম পাড়তেছে। আর এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়ে আমার মুরগিটাকে কয়েকটা চাল দিয়ে দিলাম, মানে খাবার দিয়ে দিলাম। তো সকালে আমি তাদেরকে ডেকে এনে এইভাবে কয়েকটা করে চাউল দেই, তারা খায়। সারাদিন আর দেওয়ার কথা আমার মনে থাকে না পুরা, সত্যি কথা বলতে। সারাদিন আমি আর কিছুই খেতে দিতে পারি না, যা যা পড়ে থাকে ওগুলাই খায় বাচ্চাগুলা, মাওটা। আবার সন্ধ্যাবেলা দেখা যায় যে ঘরের সামনে আসে একটু একটু ডাকাডাকি করে, মানে কান্নাকাটি করে বাচ্চাগুলা, তখন আবার কয়েকটা চাউল দিয়ে দেই, খেয়ে আবার ঘরে চলে যায়। তো সকালে দেই এক মুঠো আর বিকেলে দেই এক মুঠো, আর সারাদিন যে কোথায় থাকে আমি খুঁজেই পাই না। তো 4টা বাচ্চা উঠছিল আর কি, তো মাসাল্লাহ 4টেই আছে। তো জানি না কখন কি হয়, তো আসলে আমার না মুরগি হাঁস এগুলো হয় না, দেখতেছি আমি। যখনই মানে করতে চাই কয়েকটা হয়, তারপরে দেখি যে মানে বেমার হয়, বেমার হয়ে মরে যায়, তা নাহলে খাইতে হয়, এই একটা অবস্থা। তো এবার দেখি 4টা বাচ্চা হয়েছে, দেখি কয়টা টিকে। তো যাই হোক দেখো আপুরা, কালকার কাপড়গুলো এই ঘরের মধ্যে রেখে দিছিলাম, কারণ বিকেলে ধুয়ে দিছিলাম তো গোসল করার পর, আর শুকাই নাই। তো আধা শুকনা হয়ে আসছিল, আমি ঘরের ভিতরে ফ্যানের তলে দিয়ে দিছিলাম, তো ফ্যান তো দেইনি, এমনি রেখে দিছিলাম। তো ভাবলাম যে এখন একটু রোদ উঠছে, যেহেতু দেখো কত সুন্দর রোদ উঠে গেছে বাইরে, তো রোদের মধ্যে একটু মেলে দিতেছি। আর ওদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়ে আসছি, মানে সবজিটা কিন্তু চৌকার মধ্যে মানে গ্যাসের উপরে দিয়ে আসছি, মানে কষাইতে দিয়ে আসছি। তো ওইদিকে কষাইতে হইতে মানে কষানোটাও হইতেছে, এদিকে আমি কাপড় টাপড়গুলো শুকিয়ে দিলাম, মানে বাচ্চাকে কয়েকটা চাউল দিলাম খাওয়ার জন্য, মুরগির বাচ্চাকে। তো এদিকের কাজগুলো হয়ে যেতেছে, ওইদিকের কাজগুলো হয়ে যেতেছে। তো আমি না অনেক ব্যস্ত কয়দিন থেকে, তার জন্য কিন্তু তোমাদের সাথে আমি প্রত্যেক দিন নিয়মিত আর কি ভিডিও শেয়ার করতে পারতেছি না। তো এতে করে অনেক আপুরাই আমাকে কমেন্ট করতেছে যে আপু তোমার ভিডিওর জন্য ওয়েট করি। আসলে আপুরা আমি না তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য অনেক চেষ্টা করি, অনেক মানে অনেক চেষ্টা করি। লাস্ট টাইমে দেখা যায় যে আমি হেরে যাই, মানে এত কাজের চাপ, এত প্রেশার পড়ে গেছে আমার শরীরের উপরে, মানে হয়েই উঠতেছে না। রাতে যে এডিটিং করব, মোবাইলটা হাতে নেই, নিয়ে ভিডিও যদি আধা এডিট করা হয়ে যায়, তারপরে যে কোথা থেকে আমার চোখে ঘুম চলে আসে আর মোবাইলটা হাত থেকে পড়ে যায় আমি বলতেই পারি না। তো আর ভিডিও এডিট করাও হয় না, সকালে আর তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতেও পারি না।
তারপরে দিনের বেলা দেখা যায় তারপরের দিন মানে সময় বের করে আমি ভিডিওটা এডিট করি। হয়তো তোমরা এখন মনে মনে ভাববা যে আপু কি কাজ করে এত যে সারাদিন সময় পায় না। আসলে আপুরা আমি কাজ মানে যেটাই বলো কাজ তো কাজই, তাই না? দুইটা ছেলে মেয়েকে নিয়ে সংসারে কিন্তু সবারই কাজ টুকটাক থাকে, তো আমারও কাজ আছে। তো সম্পূর্ণ কাজ করে তারপরে একটু রেস্ট নেওয়ার জন্য যখনই আমি বিছানায় যাই তখনই আমার মেয়েটা কান্নাকাটি করে, তাকে ঘুম পাড়াই। এটা ওটা করতে করতে মনে হয় কিভাবে যে সারাটা দিন আমার চলে যায় আমি বুঝতে পারতেছি না। তো মানুষ বলে যে মানে কিয়ামত এসে গেছে, কিয়ামত আসছে যেহেতু তার জন্য বলে মানে এত তাড়াতাড়ি দিন চলে যাইতেছে, এত তাড়াতাড়ি সময়গুলো চলে যাইতেছে, মানে বছরের পর বছর কিভাবে চলে যাইতেছে আমরা কিন্তু বুঝতেই পারতেছি না। এই একটা অবস্থা, মনে হয় যে আসলে কিয়ামত চলে আসছে। তো যাই হোক, কিয়ামতের কথা মনে পড়ে কালকে একটা আপু আর কি, হাবিবা আপু, আমাকে কিন্তু মাঝে মধ্যে আমার বিষয়ে আর কি কমেন্ট করে, কোশ্চিন করে, আমার ভালো লাগে, আমি অ্যান্সার দিই ভিডিওতে। সে আর কি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে আবার আমার অ্যান্সারগুলোও পায়, মানে তার হয়তো ভালো লাগে। তো আপু কিন্তু মনে হয় যে আমার আপন হয়ে গেছে, আর বেশি দূরেরও না, নয়াহাটে বাড়ি আমাকে বলছে। তো আমি যদি কোনো দিন আর কি ওরকম সময় সুযোগ হয়ে ওঠে তাহলে আপুদের বাড়িতে যাইতে চাইছি আর কি বেড়াইতে। তো আপুকেও আমি মানে ভিডিওর জড়িতে বলি যদি তুমি আসতে পারো আমাদের বাড়িতে আইসো, মানে এই ভিডিও মানে জড়িয়েতে তোমাদের মানে তোমার সাথে কিন্তু আমার সম্পর্ক আরও অনেক আপুর সাথে সম্পর্ক হয়েছে, তারা অনেক দূরে দূরে থাকে। তো তুমি বলতে গেলে আমার আশেপাশেরই, তো তুমি চাইলেই কিন্তু আমাদের বাড়িতে আসতে পারবা। তো যাই হোক, আপু আমাকে কমেন্ট করছে যে আপু তুমি এত দেরি করে ঘুম থেকে উঠো, তুমি কি ফজরের নামাজ পড়ো না বা নামাজ পড়ো না? তো আপু আসল কথা কি জানো, আমি নামাজ পড়ি, এখন না পড়লেও কিন্তু পড়তাম, আগে পড়তাম। তারপরে মেয়েটা হওয়ার পর আমি প্রায় 6 মাসের মতো নামাজ পড়তে পারি নাই, তাও চেষ্টা করছি মানে জোহরের নামাজটা পড়ার জন্য, আর মানে জুম্বার নামাজটা যে বলি আমরা শুক্রবারের নামাজটা, এটা পড়ার জন্য। মানে অনেক ব্যস্ত থাকি আপু, এগুলা তো বললে হবে না, ব্যস্ত থাকার কথা কিন্তু নামাজ বা আল্লাহর হুকুম যেগুলো আছে ওগুলা মানার কথা যদি বলি যে সারাদিন অনেক ব্যস্ত থাকি এগুলা কাজ করতে পারি না, এটা কিন্তু একদম আমার মানে বলা ঠিক হবে না, এটা আমি জানি। মানে এটা বললে কি হবে, মানুষ বলবে আর সবাই বলবে, আমিও বলবো যে সারাদিন সব কাজ করতে পারি অথচ নামাজ একটা বা আল্লাহর সারাদিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ এটা পড়তে পারি না, তো অথচ কিন্তু সব কাজ করতে পারি। তো যাই হোক, এটা আমারই গাফিলতি হয়তো, তো তার মধ্যেও আমি চেষ্টা করি নামাজটা পড়ার, যতটুকু পারি আর কি চেষ্টা করি, কিন্তু কত টাইমে হয় কত টাইমে হয় না। আর এই যে রাতে যে অনেক রাতে ঘুমাই আমি, সকালে না মাঝে মধ্যে টেরই পাই না, আবার মাঝে মধ্যে টের পাই, টের যদি পাই তাহলে উঠে নামাজটা পড়ি। আবার দেখা যায় যে আমার মেয়ে ইস্যু করে দেয়, আমার শরীরে একটু একটু ভরে, তো ওই ক্ষেত্রেও না আমার একটু মানে আলসেমি লাগে, কাপড়টা চেঞ্জও করতে ইচ্ছা করে না, আর ওইভাবে নামাজ পড়াও ইচ্ছা হয় না, মানে পড়তে ইচ্ছা করে না। তো যাই হোক, এটা হয়তো আমার ঘাড়ে শয়তান চেপে বসছে। আমি কিন্তু আমার মেয়েটা যখন পেটে ছিল, প্রেগনেন্ট ছিলাম, তখন কিন্তু একদম 5 ওয়াক্ত নামাজই পড়ছি, কোরআন পড়ছি, অনেক কষ্ট করছি, তারপরেও কিন্তু করছি, এগুলা করছি, নামাজ পড়ছি। তো এখন কী যে হয়েছে জানি না, তো ইনশাল্লাহ ভাবছি যে মেয়েটা একটু বড় হলে আমি 5 ওয়াক্ত নামাজ আবার পড়বো। একটু মানে মানে হালকা হয়ে গেলে, আমার শরীরটা একটু হালকা হলে, ছেলেটা তো বড় হয়ে গেছে মাশাল্লাহ, আল্লাহ বড় করে দিচ্ছে। এখন মেয়েটা একটু বড় হলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন পড়বো, সব কিছুই করবো। আসলে এই দুনিয়া কিছুই না, 2 দিনের দুনিয়া, আজকে মরে গেলে কালকাই সব কিছু শেষ হয়ে যাবে, সাথে কিন্তু আমাদের এগুলাই যাবে, নামাজ কোরআন রোজা এগুলাই যাবে। তো এটাই করতে হবে, এটা না করলে কিন্তু হবে না। দুনিয়া কি, দুনিয়া আজকে যে ইনকাম করব বা টাকা ইনকাম করব বা এটা ভালো মন্দ খাবো, কালকা যদি মরে যায় সব কিছু কিন্তু শেষ হয়ে যাবে, সব কিছু কিন্তু রেখে যেতে হবে। তো তারপরেও আমরা দুনিয়া দুনিয়া করে পাগলা হয়ে আছি, তাই না? তো আখেরাতের কথা কিন্তু একদমই চিন্তা করি না। তো আমি যেহেতু আসামে থাকি, তো তোমরা তো সবাই হয়তো মোবাইলে কম বেশি দেখতেছো, আমাদের আসামের আর কি অনেক মানে জনপ্রিয় বলতে গেলে, মানে কি আর বলবো, তার মানে কথা বলতে গেলে কথা শেষ হবে না, ভাষা শেষ হবে না এরকম। জুবিন গার্গ গায়ক একটা আসছিল যে জনপ্রিয়তা অনেক জনপ্রিয়। তো যাই হোক, সে আল্লাহ নিয়ে গেল তাকে, তো অনেক মানে মন খারাপ 2 দিন থেকে, মানে যে কয়দিন থেকে আর কি সে নাই, শুনছি কানের মধ্যে যেদিন আমার আওয়াজ আসছে যে জুবিন গার্গ নেই, মরে গেছে। তো সেদিন থেকেই আমার মন অনেক খারাপ, সেদিন থেকেই আর কি ভিডিও টিডিও এগুলো আর কি করার ইচ্ছা যায় না, মনে হয় কেমন জানি খারাপ লাগতেছে, অনেক খারাপ লাগছে, মানে কাজে কর্মে কোনো কিছুতেই মন বসে না এরকম। খালি আমার বলে না, আমাদের
পুরা ইন্ডিয়াতে মানে ধরতে গেলে পুরা ইন্ডিয়াতে এরকম অবস্থা হয়ে গেছে, তার মধ্যে আরও আসামে একটু বেশি হয়ে গেছে। তো তাকে নিয়ে মানে সবাই মানে এত কষ্ট পাইছে সে চলে যাওয়ার জন্য, কি আর বলবো। মানে খালি মানুষ বললে ভুল হবে, প্রকৃতিও অনেক কষ্ট পাইছে, জীব জন্তু বলো, গাছগুছালি সব কিছুতেই আর কি, সব কিছুই দেখা যাইতেছে আর কি, সোশ্যাল মিডিয়ার যুগ তো সব কিছু আর কি মোবাইলে দেখা যায়, তো অনেক খারাপ লাগে। আর অনেক খারাপ লাগছে সে মরে যাওয়ার কথাটা শুনে। তো যাই হোক, তার আজকে মানে মানে ইয়াটা হয়ে গেছে, তাকে আজকে পুরাইয়া দিচ্ছে, সমাধিটা হয়ে গেছে। তো আজকের থেকে হয়তো মানে আমাদের আসামে একটু খোলা থাকবে, এই কদিন কিন্তু বন্ধ ছিল, সব কিছুই বন্ধ ছিল, 3 দিন থেকে আমাদের আসামে সব কিছু বন্ধ, স্কুল বলো কলেজ বলো সব কিছু বন্ধ। তার মানে শোক দিবস পালন করতেছে, এরকম একটা অবস্থা, শোকের দিন পালন করতেছে। তো আমরা কিন্তু অনেক কষ্ট পাইছি, তাই না? মনে হয় যে আসামের একটা অনেক বড় নামি দামি সম্পদ আর কি চলে গেল আমাদের হাত থেকে। এরকম গায়ক আর মনে হয় কোনো জীবনেও আমরা পাবো না। এত মানে সুর ছিল তার, এত মানে কি আর বলবো, মানে বলে বুঝাইতে পারবো না সবাইকে। আমরা যেহেতু অনেক অজানা মানুষ, অতটা জানিও না, অত ওরকম করে বলতেও পারবো না। তো যাই হোক, সবাই হয়তো জানে সে কী ছিল আর কি আমরা হারিয়ে ফেললাম, এটার বলার মতো কোনো ভাষা নেই। তো যাই হোক, অনেক কিন্তু কষ্ট লাগছে, অনেক খারাপ লাগছে। তো আর কি আর করার, জন্ম মৃত্যু বিবাহ এগুলা বলে আল্লাহর হাতে, তো এগুলো তো সব কিছুই আল্লাহর হাতে, আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। হয়তো তার মানে সময়টা হয়ে আসছিল, সে চলে গেছে। তো অনেকেই কিন্তু বলতেছে তাকে মার্ডার করা হয়েছে, যেহেতু আমরা জানি না, ফাঁকে থাকি, দূরে থাকি। তো সবাই যখন মানে তদন্ত করবে, তো তখন তো সব কিছু সামনে চলে আসবে, তাই না? তো এটা তো ছেড়ে দিবে না হয়তো, সবাই মানে যেভাবে ধরছে যে তদন্ত করতে হবে কিভাবে মারা গেল। আর কিছু কিছু ভিডিও ফুটেজ যেগুলো আমরা দেখতে পারতেছি, ওগুলোতে তো দেখাই যেতেছে যে সে অনেক কষ্ট পেয়ে আর কি মারা গেছে। যেখানে মানে সাগরে যে মানে সে গোসল করার জন্য নামছিল আর কি, তো সেখানে কিন্তু তাকে দেখাই যেতেছে অনেক মানে অসুস্থ, অনেক অসুস্থ, মানে অনেক অসুস্থ। মানে সে মানে কথাই বলতে পারতেছে না, শরীরে এত পরিমাণে অসুস্থ, বসে থাকতে পারতেছে না। সেই মানুষটা যখন সাগরে নামছে সাঁতার কাটার জন্য বা ইয়া করার জন্য, সেখানে কিভাবে শক্তি পাবে সে বলেন? আর সে কিন্তু অসুস্থ ছিল, তাকে যে সিঙ্গাপুরে নিয়ে গেছে একদম অসুস্থ ছিল, ওইভাবেই তাকে সিঙ্গাপুরে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পর যে তারা কিভাবে সাগরের পাড়ে নিয়ে গেছে তাকে, মানে সেখানে ফুর্তি করার জন্য, ইয়া করার জন্য, এটাই আমি ভেবে পাইতেছি না যে তাকে কেন নিয়ে গেছে ওই জায়গাটাতে ঘোরার জন্য। সেটা কিন্তু না নিলেও পারতো, তারা সেফ জায়গায় রাখতে পারতো, যে যেহেতু অসুস্থ মানুষটা। তো যাই হোক, অনেক ভুলের জন্যই হয়তো আমরা এই সম্পদটাকে হারিয়ে ফেললাম। অনেক ভুল করছিল তারা, আর অনেক গাফলাতি করছিল হয়তো। এটা নিয়ে এখন আর আমরা কথা না বলাই ভালো। যারা বলার তারা বলতেছে, কিন্তু এগুলা কিন্তু সব কিছু বেরিয়ে আসবে, যদি মার্ডার করছে সেটাও বেরিয়ে আসবে, আর সে যদি মানে যেটাই হয়েছে আর কি সব কিছু বেরিয়ে আসবে। কিন্তু ছোটোখাটো কথায় বেরিয়ে আসে, আর এত বড় মানে একটা জনপ্রিয় গায়ক সিঙ্গার সে মরে গেছে এইভাবে, কেউ তো আর ছেড়ে দিবে না এটা। তো এটা তো তদন্ত করবেই। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু আমার সংসারের কাজ প্রায় করেই নিলাম, রান্নাবান্নাও হয়ে গেছে, ঘর টর গুছিয়ে নিলাম, আর সব কিছু আজকে সুন্দর করে মুছে নিতেছি, কারণ অনেক ধুলিবালি পড়ে গেছে। এই কয়দিন থেকে আমি কোনো কাজই করি নাই ঘরের, আর যেহেতু বৃষ্টি গেল এই কয়দিন, তো বৃষ্টির জন্য কিন্তু ঘরের কাজ কিছুই করতে পারি না, অমনি রেখে দিছিলাম। তো আজকে একটু রোদ উঠছে, কালকেও একটু রোদ উঠছিল, কালকে মানে করতে ইচ্ছা করে নাই, যে মনটা ভালো ছিল না, মনটা অনেক খারাপ ছিল। তো আজকে একটু অমনি করতেছি কাজ বাস, আর আজকেও কিন্তু আমি ভয়েস ওভার করতেছি, যে আজকেও কিন্তু অনেক খারাপ লাগতেছে। তো জানি না কেন খারাপ লাগতেছে, আমিও নিজেও বুঝতে পারি না, কারণ আমি কিন্তু সেই মানুষটাকে একদিনও দেখি নাই সামনাসামনি, বা তাকে যখন বেঁচে ছিল ততটা কিন্তু আমরা ইয়েও করি নাই, গান টান শোনা বা এরকম যে এই গানটা জুবিনদার, তো এইগুলা কিন্তু করি নাই। তারপরে এখন যেহেতু মানে সে চলে গেল, এখন যে এত খারাপ লাগতেছে কেন এটাই বুঝতেছি না। মনে হইতেছে যে একটা কথাই বারবার মনে আসে, যে তাকে আর কোনো দিন দেখতে পারবো না, মানে কোনো প্রোগ্রামে কোনো কিছুতেই মানে আর দেখা যাবে না, তার গান, নতুন নতুন গান আমরা শুনতে পারবো না, মানে তার জায়গাটা কিন্তু আর কেউ নিতে পারবে না, এরকম একটা অবস্থা। মানে সে যে গান গাইছে ওই গান আর কেউ গাইতে পারবে না। খালি আমাদের আসামে কিন্তু গায় নাই, সে কিন্তু বাইরেও গান গাইছে, টলিউড বলিউড সব জায়গাতে গান গাইছে। তো কেমন লাগে বলেন? অতটা মানে এতটা খারাপ লাগে কি আর বলবো। তো যাই হোক, আরও একটা আপু আমাকে বলছে যে আপু ভিডিওতে বারবার মানে কি বলে,
এই একটা অবস্থা, এই একটা অবস্থা। তো আসলে আমার কথায় কথায় এই ভাষাটা চলে আসে, কী আর বলবো বলো আপুরা, মানে কথার মধ্যে না এটা চলে আসে যে কি একটা অবস্থা। যাই হোক, এই অবস্থায় এইগুলা কিন্তু চলে আসে, তো এইগুলা কিন্তু শোনার পর আমারও হাসি পায় যে আমি কতবার এগুলা বলি। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, এখন কিন্তু আর আমার ভয়েস ওভার করার একদম ইচ্ছা যাইতেছে না, মুখটুক একদম বিষ হয়ে গেছে। আমি না তার জন্য অত লং লং ভিডিও আপুদের সাথে শেয়ার করি না। যদি 15 মিনিটের থেকে বেশি হয়ে যায় তারপরে দেখা যায় যে আমি আর ভয়েস ওভার করতে পারি না, মানে এক নাগানাগি 20 মিনিট কথা বলা বা 24 মিনিট 25 মিনিট আধা ঘন্টা একই রাহে কথা বলা কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, আর নিঃশ্বাস নিতেও অনেক কষ্ট হয়। আর যেহেতু অনেক গরম, ভয়েস ওভার করার সময় কিন্তু আমরা ফ্যানটাও দিতে পারি না, তো অনেক কষ্ট হয় এই ক্ষেত্রে। তো যাই হোক আপুরা, আমার ভিডিওগুলো তোমরা দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। আর যদি কেউ নতুন আসছো আমার ভিডিওতে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রেখো। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে, আর সময় করে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারবা। তো যাই হোক, ঘরের সব কাজকর্ম করে দেখো বাইরে কত সুন্দর রোদ উঠে গেছে। আমি না এই যে ঘরে যে আমার মশলা টশলা রাখি একটা, ওইটা আজকে ধোয়ার জন্য বাইরে নিয়ে আসছি, মানে অনেক লেতরা হয়ে গেছে, তো ভাবলাম যে বাইরে নিয়ে একটু ভালো করে পরিষ্কার করে ঘষে নেই। আর এটা দেখা যায় ছাপ টাপ দিয়ে পরিষ্কার করে ঘষলে না চকচকা হয়ে যায়, একদম নতুন হয়ে যায়। তো যার জন্য আজকে বাইরে নিয়ে আসলাম, ঘরে ঘষলেও পারতাম কিন্তু ঘরে ছাপা করতে গেলে অতটা ছাপা করা যায় না আর কি, বাইরে বসে এইভাবে করলে অনেক পরিষ্কার হয়। আর অনেক আপুই আমাকে কমেন্ট করে যে তুমি নতুন বাসায় কবে যাবা। আসলে আমার কপালে যেদিন আছে, আল্লাহ যেদিন লিখে রাখছে ওই দিনে কিন্তু আমি যেতে পারবো। আর আমি যতই তাড়াতাড়ি করি, তাড়াহুড়া করি, আল্লাহ যেদিন লিখে রাখছে আর কি আমার কপালে যে নতুন বাসাটায় ওই দিন যেতে পারবা, ওই দিনে কিন্তু আমি যেতে পারবো, তাই না? তো আমি কিন্তু অনেক তাড়াহুড়া করতেছি, অনেক চেষ্টা করতেছি, আমরা দুইজনই, তোমাদের দাদা ভাইও, যে নতুন বাসাটায় চলে যাব, আমরা কিন্তু পারতেছি না কোনো একটা কারণে আর কি, পারতেছি না। তো যাই হোক, দেখা যাক পূজার পরে কি হয়। তো পূজার বন্ধে তো আমি বাড়িতে যাব ঘুরতে, কারণ আমার আব্বা অনেক অসুস্থ, এখন পর্যন্ত আমি দেখতে যেতে পারি নাই। তাকে গুয়াহাটিতে নিয়ে গেছিলো, ট্রিটমেন্ট করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, কিন্তু এগুলো আমি কিছুই দেখতে পারি নাই, কারণ আমার ছেলের এক্সাম, তো আমাকে পড়াইতে হয়, তাকে হাজব্যান্ডের বাড়িতে থাকতে হইতেছে। তো ভাবছি যে পূজার বন্ধতে যাব, যাই আব্বাকে দেখে কয়েকদিন থাইকা তারপরে বাড়িতে চলে আসা, আর যতটুকু কাজ আছে আর কি ঘরের বাকি ওইগুলা করে আর কি চলে যাব। তো অনেক দিন থেকে কিন্তু বলতেছি যে চলে যাব চলে যাব, আসলে একটু কাজের জন্য আর কি যেতে পারতেছি না। আমাদেরও কিন্তু আর কি ইচ্ছা হয় যে এই পুরানা বাড়িতে আর কি, ভাঙা বাড়িতে থাকার ইচ্ছা যায় না, মনে হয় নতুন বাড়িটাতে চলে যাই। আসলে হয়ে উঠতেছে না, অনেকই ব্যস্ত আমরা এখন বর্তমানে, অনেক ব্যস্ত। তোমাদের দাদাভাই নতুন একটা কাজে শুরু করছে, মানে কাজ শুরু করছে, তো সেখানে তার অনেক সময় দিতে হয়, সারাটা দিনই চলে যায়, রাতে 10টা 11টা বেজে যায় বাড়িতে আসতে আসতে, মানে এত পরিমাণে ব্যস্ত। তো নতুন কাজটা জাস্ট খালি আরম্ভ করলো, কয়েকদিন আর কি করার পর একটু মানে হওয়ার পর তারপরেই কিন্তু আর কি সে একটু হয়তো ফ্রি হবে, এখন অনেকটাই ব্যস্ত, তো যার জন্য কিন্তু হয়ে উঠতেছে না। বাড়ির কাজ তার জন্য বন্ধ করে রাখছে, এখন কালার করতে হবে, বাইরে কালার তো না, হোয়াইট সিমেন্ট মারতে হবে, তো এই কাজগুলো বন্ধ করে রাখছে। তো ঘরে কিন্তু আমরা দরজা লাগাইছি, কালকে ভিডিওতে দেখতে পারবা, মিস্ত্রি ভাই এসে দরজাটা লাগিয়ে দিচ্ছে, আর যতটুকু কাজ ছিল আর কি কাঠ মিস্ত্রি কাজ হয়ে গেছে। তো এখন মানে কালারের কাজটাই আছে ঘরের মধ্যে, আর সব কাজ হয়ে গেছে, তো কালারের কাজটা করব। আর ভাবতেছি যে কিচেনে আর কি, কিচেনের যে স্ল্যাবের তলে জায়গাটা ওইটা আর কি আমার ভাসুরের ঘরে যেভাবে তারা বানিয়ে নিছে ওইভাবে আর কি করে নেই, তা না হলে ভবিষ্যতে যদি এটা করতে যায় তাহলে কিন্তু অনেক কষ্ট হবে, ঘরের জিনিসপাতি সব সরাইতে হবে, মানে অনেক কষ্ট হয়। তো এখন একটু কষ্ট করে যদি করে নিতে পারি ভবিষ্যতে আর ওই কষ্টটা হবে না। তো মানে যতটুকু করতে লাগে আর কি, আর ঘরে যা মানে ইঁদুর চিকা এগুলো জ্বালা যন্ত্রণা করে, মনে হয় যে এগুলা এটা করেই নেই, তা না হলে অনেক কষ্ট হবে। তো যাই হোক, আমি কিন্তু সব জিনিস পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে দিছিলাম, আর কয়েকটা কাপড় ছিল, কাপড় কয়টাও ধুয়ে কিন্তু শুকিয়ে দিলাম। আর এগুলো দেখো শুকিয়ে গেছে, ঘরে নিয়ে যাইতেছি। আর এখন ভাত বসিয়ে দেব, দুপুর হয়ে গেছে, প্রায় 11টা 12টার মতো বেজে গেছে। মেয়েটা ঘুমাইছিল, উঠে পড়ছে, খেলতেছে। তো এই জিনিসগুলো নিয়ে এখন আমি সুন্দর করে জায়গায় রেখে দেই। এই যে দেখো কত পরিষ্কার হয়ে গেছে, দেখছো ধোয়ার পর কত সুন্দর লাগতেছে। আসলে যে কোনো জিনিস আর কি পরিষ্কার করার পর কিন্তু দেখতে ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম।